আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ক্যান্সার বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল মান্নান। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় ক্যান্সার কি, রমজান মাসে একজন ক্যান্সার রোগীর করণীয় এবং বর্জনীয় কি কি, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশের একজন প্রখ্যাত ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ। বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অগ্রযাত্রায় যারা অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে অগ্রগণ্য। এছাড়া ঢাকা সিএমএইচে ক্যান্সার সেন্টারে মেডিকেল অঙ্কোলজি বিভাগের বিভাগীয় প্রধান থাকাকালীন যে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে, যার ফলশ্রুতিতে অসংখ্য ক্যান্সারের রোগী ঢাকা সিএমএইচ ক্যান্সার সেন্টার থেকে ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা সেবা পেয়ে আসছেন। পাশাপাশি সাধারণ মানুষকে ক্যান্সার বিষয়ে সচেতন করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়া বর্তমানে আসানি মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে মেডিকেল অঙ্কোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন আমাদের সবার প্রিয়, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কুদরতি ইলাহি স্যার। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা জানি যে ক্যান্সার একটা মরণ ব্যাধি, এরকম মরণঘাতী ব্যাধি অনেক ধরনের আছে। তার মধ্যে ক্যান্সারের নামটা শুনলে মানুষ একটা ভীতি কাজ করে। তো স্যার, বাংলাদেশে ক্যান্সারের রোগীও নেহাত কম নয়, ডে বাই ডে বাড়ছে। এছাড়া আসলে কোন ধরনের উপসর্গ দেখা দিলে আসলে ক্যান্সারের রোগীরা বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবেন? প্রথমে স্যার জানতে চাই ক্যান্সার কি এবং এর উপসর্গগুলো স্যার একটু। জি, ধন্যবাদ আপনাকে কোশ্চেনটি করার জন্য। আসলে ক্যান্সার কি মানে হলো যে যখন কোনো অনিয়ন্ত্রিত কোষ বাড়া শুরু করে, যার নিয়ন্ত্রণ নাই, সেটা শরীরের যে কোনো স্থানে হতে পারে, ব্রেন থেকে শুরু করে পা পর্যন্ত সব জায়গায় ক্যান্সার হতে পারে। কিন্তু মূল কথা হলো যে কোষগুলো হবে অনিয়ন্ত্রিত, অদম্য, যাকে কোনোভাবেই থামানো যায় না। কিন্তু নর্মালি যেটা হয় যে কোনো একটা কোষের একটা নির্দিষ্ট পর্যায়ে যে তার বাড়া থেমে যায়, কিন্তু ক্যান্সার কোষগুলো বাড়তে থাকে। আরেকটি ক্যান্সার কোষের বিরাট সমস্যা হলো যে তারা এক জায়গার থেকে আরেক জায়গায় ছড়িয়ে যেতে পারে, ট্রাভেল করতে পারে, ভ্রমণ করতে পারে। এটা বডির যে ইমিউন সিস্টেম আছে সেটাকে ফাঁকি দিয়েই করতে পারে। তো সেটাই ক্যান্সারের একটা জেনেসিসের বিষয়। আর বললেন যে সিমটম বা উপসর্গগুলো কি, এটা অনেক কিছু হতে পারে। তবে যেমন আমি একটা ক্যান্সারের কথা বলি, লাং ক্যান্সার। কোনো রোগী দীর্ঘদিন কাশি, যে রোগী অনেক দিন ধূমপাই ছিলেন, কাশির সঙ্গে রক্ত যাচ্ছে, গলার স্বর ভারী হয়ে আসছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু একটা লাং ক্যান্সারের মানে উপসর্গ। এরকম বিভিন্ন ক্যান্সারের, যেমন কোলন ক্যান্সার বা মলাশয় ক্যান্সারে রোগীর নিয়মিত যে বাউল হ্যাবিট দেখা যাচ্ছে, কখনো কনস্টিপেশন, কখনো ডায়রিয়া হচ্ছে, ইনবইটিন, মাঝে মাঝে তার ব্লাড যাচ্ছে। তো এই ধরনের বিষয়গুলো হলো যে ক্যান্সারের উপসর্গ। তাই ক্ষেত্র বিশেষে বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন উপসর্গ হয়ে থাকে। তো স্যার, আমরা দেখছি যে একটা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী যে সারা বিশ্বে প্রতি 1 লাখ পেশেন্টের যত যদি ডেথ হয়, তার মধ্যে 146 জন মানুষ মারা যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। যার যদি মেল এবং ফিমেল আলাদা করি, তো দেখা যাচ্ছে মেলদের ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি। বাংলাদেশে আমরা আবার যদি দেশ অনুযায়ী বলা যায়, দেখা যায় যে অস্ট্রেলিয়াতে ক্যান্সারের প্রিভ্যালেন্স অনেক বেশি। আবার এদিকে সৌদি আরব, ইয়েমেন ক্যান্সারের প্রিভ্যালেন্স কম। তো স্যার, বাংলাদেশে আসলে ক্যান্সার হওয়ার কারণটা কি বলে মনে হয়, বা এটা আসলে এর থেকে পরিত্রাণ পাওয়ার কি ধরনের ওয়ে আছে? জি, ধন্যবাদ। ক্যান্সারের বিষয়টি হলো যে এটা কিন্তু মূল কথায় গেলে যে সমস্ত জিন আমাদের সেলগুলোকে নিয়ন্ত্রণ করে, সেই জিনগুলো যদি কোনো কারণে মিউটেট হয়ে যায়, অর্থাৎ তাদের কার্যকারিতা হারিয়ে ফেলে, তাহলে ক্যান্সারের শুরু হবে। এটা হলো জেনেসিস। এখন কারণগুলোর মধ্যে অনেক কিছু হতে পারে। যেমন আমরা কমন একটা কারণ বলি ধূমপান। ধূমপানের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো থাকে সেগুলোই মিউটেশনের জন্য দায়ী। খাদ্যাভ্যাস বা ভেজাল খাদ্য, একটা ফরমালিন থেকে যদি আমাদের ডিএনএ ব্রেকেজ হয়ে যায়, মিউটেশন হয়ে যায়, তাহলে কিন্তু একটা ক্যান্সার হতে পারে। এরকম বিভিন্ন কিছু, যেমন আমাদের পরিবেশ, বায়ু দূষণ, এগুলো একটা কারণ হতে পারে। তারপর অনিয়ন্ত্রিত জীবনাচরণ, অ্যালকোহল পান, সিডেন্টারি জীবন, খাবার দাবারের মধ্যে যদি অনেকে শুধু রেড মিটই খায়, দেখা যাচ্ছে যে তার ফুল গ্রেইন পূর্ণ শস্য খাচ্ছে না,
শাকসবজি খাচ্ছে না, এগুলো কোলন ক্যান্সারের কারণ হতে পারে। একাধিক কারণ এরকম হতে পারে বিভিন্ন ক্যান্সারের জন্য। তো স্যার এমনি বাংলাদেশে স্যার কোন কোন ধরনের ক্যান্সারের প্রিভ্যালেন্সটা বেশি, বা কোথায় কোন কোন রিজন কি এরকম আছে যে এই রিজনেতে ক্যান্সার বেশি হয় কম? আসলে বাংলাদেশে তো এরকম কোনো স্ট্যাটিস্টিক্স নাই, কাজেই ওভাবে বলা কঠিন। তবে আমরা যা দেখছি সব ধরনের ক্যান্সারই বাংলাদেশে হচ্ছে। আচ্ছা, ওই স্কিন ক্যান্সার থেকে শুরু করে কমন ক্যান্সার যেগুলো আছে, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, কোলন ক্যান্সার, সবই বাংলাদেশে হচ্ছে। কারণ আমাদের জনসংখ্যা অনেক। এখানে যে দেশে 80 লাখ লোক আছে, সেখানে হয়তো রেয়ার ডিজিজ, তো দেখা যাচ্ছে বাংলাদেশে 18 কোটি লোকের দেশ, এখানে সেই ডিজিজই অনেক ধরা পড়ে। কাজে আমাদের মানে প্র্যাকটিক্যালি আমরা দেখি সব ধরনের ক্যান্সারই আমাদের দেশে আমরা পাচ্ছি। তো স্যার ধন্যবাদ। এমনি স্যার আমাদের দেশে স্যার ক্যান্সারের চিকিৎসার সুযোগ কতটুকু স্যার? বা আমাদের তো শহর এলাকাও আছে, গ্রাম এলাকাও আছে, অনেক লোকজন বাস করে। তো স্যার কোথায় কোথায় আসলে ক্যান্সারের চিকিৎসা হয় আমাদের দেশে? বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসার সুযোগ খুবই কম। আচ্ছা, এবং সেটা কেননা ক্যান্সারের চিকিৎসা কিন্তু শুধু এমন না যে কেমোথেরাপি আর রেডিওথেরাপি আর সার্জারি। ক্যান্সারের চিকিৎসা মানে একটা ব্যবস্থাপনা, যে একটা রোগীর ডায়াগনোসিস থেকে শুরু করে তার টিল ডেথ, এই যে একটা ব্যবস্থাপনা, এটা কিন্তু ক্যান্সারের চিকিৎসা। এরকম আর্টিকুলেটেড বা সুসমন্বিত একটা চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে খুবই কম আছে। এবং এটা আমরা জেলা শহর তো দূরের কথা, বিভাগীয় শহরগুলোতেই আমরা কিন্তু এই ধরনের একটা চিকিৎসা ব্যবস্থা করতে পেরেছি বলে আমার জানা নাই। এমনকি ঢাকা শহরেও খুব যে স্ট্যান্ডার্ড চিকিৎসার একটা সাধারণ মানুষের জন্য বলবো আমি, সেই ধরনের কিন্তু সুযোগ এখনো তৈরি হয়নি। তবে আমাদের সেজন্য চেষ্টা করতে হবে। তাহলে স্যার এমনি এই দেখা যায় যে বিভিন্ন জায়গায় ক্যান্সার সেন্টার আছে বা প্রাইভেট সরকারি বিভিন্ন ধরনের আছে। তো স্যার আপনার কাছে কি মনে হয় যে কেন এই ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা আরও কীভাবে উন্নত করা যায়? আপনার কোনো পরামর্শ স্যার? চিকিৎসা ব্যবস্থা উন্নত করার জন্য আমাদের প্ল্যানিংগুলোকে আগে শক্ত করতে হবে। মানে প্ল্যান বা দর্শন, এটা কিন্তু একটা বড় জিনিস। যারা উপযুক্ত জায়গায় আছেন তাদেরকে ভাবতে হবে যে আমাদের বাংলাদেশে আগামী 10 বছরে বা আগামী 25 বছরে কত পরিমাণ ক্যান্সার রোগী হতে পারে, এবং সেজন্য আমাদের প্রিপারেশন কি। এটা শুধু একজনকে চিন্তা করলে হবে না, কেননা যে কেউ বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত হতে পারে। কারণ আমরা যত ভালো বাসা বা ভালো এলাকায় থাকি না কেন, অ্যাকচুয়ালি আমরা সবাই একটা পলিউটেড সিটির মধ্যে বাস করছি। কাজে এটা কোনো লোকের একক দায়িত্ব না, এখানে সবার এগিয়ে আসতে হবে যে আমাদের যে ক্যান্সার, আমাদের একটা টার্গেট নিতে হবে যে আগামী 10 বছর, 1 দশক বা 25 বছরে আমাদের এই পরিমাণ ক্যান্সার হতে পারে। এবং আমাদের জেলা শহর থেকে শুরু করে, মানে অ্যাটলিস্ট জেলা শহর থেকে শুরু করে বিভাগীয় শহরে আমরা কি ধরনের তার জন্য প্রস্তুতি নিব, সেই ধরনের একটা মাস্টার প্ল্যানিং থাকা দরকার। স্যার উন্নত দেশগুলোতে আমরা দেখি যে আসলে ক্যান্সার হোক বা যে কোনো ধরনের দুরারোগ্য ব্যাধির জন্য তাদের আসলে টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করতে হয় না। বাট আমাদের দেশে যেটা ডেভেলপিং কান্ট্রি বা অনেকে পরিমাণ লোক যারা দারিদ্র্যসীমার নিচে বাস করে, বা অনেকে ক্যান্সারে আক্রান্ত বা এই ধরনের অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তো আসলে স্যার এই ক্যান্সার চিকিৎসার ব্যয় কেমন স্যার, বা এটি বাংলাদেশ চিকিৎসার প্রপার ট্রিটমেন্টের বা সব ধরনের মেডিসিন কি স্যার পাওয়া যায়? হ্যাঁ, বাংলাদেশে মেডিসিন সবই আমাদের অ্যাভেলেবল, এটা আমরা গর্ব করে বলতে পারি। এটা কিন্তু আমাদের একটা সাফল্য। কিন্তু এখন আপনি যে প্রশ্নটা করলেন যে সবার লাগানের ভিতরে আছে কিনা, এটা তো নাই। কেননা ক্যান্সার চিকিৎসার একটা এভারেজ স্ট্যাটিস্টিক্স হলো যে 4 থেকে 5 লাখ টাকা, মানে প্রাথমিক চিকিৎসা, মানে ধরেন 1 বছরের মধ্যে ডায়াগনোসিসের খরচ হয়ে যায়। তো সেই সামর্থ্য তো একটা কঠিন বিষয়। এটা তো বাংলাদেশে কয়জন মানুষের সেই সঙ্গতি আছে। তো সেই জন্য এমনকি সাধারণ চিকিৎসা যেটা, মানে আমি বলবো যে রুট লেভেলের চিকিৎসা, অন্য চিকিৎসা, সেটাই তো সম্ভব না। কাজে এটা যদি সরকারি বা এনজিও ভিত্তিক বা অন্য ধরনের ব্যবস্থাপনা না হয়, তাহলে সেই রোগীগুলো কিন্তু আসলে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। আর বিদেশে আপনি যেটা বললেন, যেগুলো অনেক উন্নত দেশ, তাদের সঙ্গে তো আমাদের তুলনা চলে না। ওদের বিষয়টা অন্যরকম, ওদের ইন্স্যুরেন্স ব্যবস্থা থাকে, সেখান থেকে তারা বেশ ভালো চিকিৎসা পায়। তারপরেও কিছু কিছু দেশে আছে যে তারা যে অসুখ হলেই অনেক উন্নত চিকিৎসা পাবে, এরকম কিন্তু অনেক সময় হয় না। সেখানেও
ঘাটতি আছে, দেরি আছে, বিলম্ব আছে, ইত্যাদি আছে আর কি। সব দেশেই সব চিকিৎসার একটা সমস্যা থেকে যায়। স্যার, আপনি একজন বিশেষজ্ঞ, মানে ক্যান্সার ডক্টর প্লাস হচ্ছে মেডিসিনের বিশেষজ্ঞ হিসেবে, ডক্টর হিসেবে আপনি প্র্যাকটিস করছেন দীর্ঘদিন যাবৎ। আপনার স্যার অনেক পেশেন্ট আছে, এমনি স্যার ক্যান্সার কি স্যার আসলে ভালো হয়? আপনার কোনো অভিজ্ঞতা? ধন্যবাদ। ক্যান্সার অবশ্যই ভালো হয়। ক্যান্সারের দুই ধরনের ব্যাপার আছে। বাই অ্যান্ড লার্জ, মানে মোটামুটিভাবে আমরা জানি যে ক্যান্সারের কিন্তু দুইটা গ্রুপ। একটা হলো যে মেটাস্টেটিক, অর্থাৎ যেই কেসগুলো স্টেজ 4 অলরেডি ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে গেছে। আর একটা গ্রুপ আছে স্টেজ 3 পর্যন্ত, তারা একটা গ্রুপ। তো স্টেজ 3 পর্যন্ত আমরা ইন্টেনশন টু কিওর, মানে আমরা চিকিৎসা করি যেন রোগটা ভালো হয়ে যায়, এইটা হলো ইন্টেনশন টু কিওর। আর একটা হলো যে মেটাস্টেটিক যারা আছে তাদের আমরা চিকিৎসা করি পেলিয়েটিভ ইন্টেনশনে, অর্থাৎ রোগীটার আয়ুষ্কাল যেন বাড়ানো যায়, তার কমফোর্টটাকে বাড়ানো যায়, তার ব্যথা কমানো যায়, এই ধরনের চিকিৎসা। তো অনেক ক্যান্সার আছে যেগুলা চিকিৎসা ভালো হয়ে যাচ্ছে। 5 ইয়ার সার্ভাইভাল, 10 ইয়ার সার্ভাইভালের রোগী আমাদের মাঝে আছে। এমনকি মেটাস্টেটিক লাং ক্যান্সারের মতো রোগীও আমাদের কাছে কিন্তু 3 বছর, 4 বছর, 5 বছর বেশ ভালো একটা পারফরমেন্স নিয়ে বেঁচে আছে। স্যার অনেক ধন্যবাদ। আসলে স্যার আপনার কথায় যেটা বুঝলাম যে আসলে ক্যান্সার হলেই যে খুবই আতঙ্কিত হবে বা মারা যাবে, বিষয়টা এরকম না। প্রপার চিকিৎসা করলে ভালো হওয়ার সুযোগ থাকবে, বা আর্লি স্টেজে স্যার যদি হয় তাহলে ভালো হওয়ার সুযোগ থাকে। তো স্যার সামনে স্যার রমজান মাস আসছে, তো স্যার আপনার তো অনেক পেশেন্ট আছে, তাহলে স্যার আপনি হয়তো অনেকেই ফলো আপে আসবে, তাদের জন্য স্যার আপনি কি সাজেস্ট করতেছেন যে কারা রোজা রাখতে পারবে বা কারা রোজা রাখতে পারবে না, এই ব্যাপারটা স্যার? ধন্যবাদ। খুবই সময় উপযোগী এবং প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এখানে একটা বিষয় হলো যে আপনি প্রথমেই বললেন যে যারা ফলো আপে আসছে, ফলো আপ আসা মানে যে রোগীদের আমরা অলরেডি চিকিৎসা করেছি, সে পুরো ট্রিটমেন্ট পেয়ে গেছে, এখন তারা আমাদের কাছে মানে আসে। একটা নিয়ম আছে ক্যান্সার চিকিৎসার ফলো আপের, যে প্রথম 2 বছর 3 মাস পর পর, পরের 3 বছর 6 মাস পর পর। তো এই ধরনের যারা রোগী আছে, যারা চলনক্ষম, যারা দেখলে তেমন বোঝা যায় না যে সে একটা রোগী, অর্থাৎ পারফরমেন্স আমরা বলি আমাদের ভাষায় পারফরমেন্স 0 to 1 বা 2, তারা রোজা রাখতে পারে। আচ্ছা, রোজা রাখতে পারে, কিন্তু এটা ডিপেন্ড করবে যে তার নিজস্ব শারীরিক অবস্থা সে কেমন বুঝছে। তারা রোজা রাখবে, একটাই ব্যাপার যে আফটার ইফতার তারা যেন প্রোটিন, হ্যাঁ, কার্বোহাইড্রেটস, তারপরে পরিমিত পানি, ইফতার টু সেহরি, পানি যেন মানে হাইড্রেশনের জন্য প্রয়োজনীয় পরিমাণ না, এটা আমরা ওনাদেরকে সাজেস্ট করব। এবার আসেন হলো সেকেন্ড হলো যারা চলমান কেমো বা রেডিওথেরাপি পাচ্ছে, তাদের কি হবে? আমরা বলবো যে বিজ্ঞানসম্মত উপায়ে তার রোজা না রাখাটাই ভালো। কারণ কেমো দেওয়ার আগে থেকে শুরু করে কেমো 7 দিন 10 দিন পর্যন্ত অনেক রোগী কিন্তু অসুস্থ থাকে, এবং তাদের কিন্তু বারবার পানি খাওয়া বা অন্যান্য খাবার, পুষ্টিকর খাবার, এগুলো প্রশ্ন থেকে যায়। আরও বমি হয়, ডায়রিয়া হয়, এই ধরনের কষ্টগুলো আছে। সুতরাং তাদের আমি মনে করি যে রোজা না রাখাটাই ভালো। থার্ড গ্রুপ হলো যারা মেটাস্টেটিক ডিজিজ, যারা রোগ ছড়িয়ে গেছে স্টেজ 4, যারা শয্যাশায়ী, যাদের নিউট্রিশনগুলা উপযুক্ত না এবং প্রায় তাদেরকে অল্প অল্প করে খেতে হয়, এই গ্রুপের রোগী, অর্থাৎ যারা বিছানায় শুয়ে আছে ম্যাক্সিমাম সময়, দিনের অধিকাংশ সময়, তাদের জন্য হয়তো বিজ্ঞানসম্মতভাবে রোজা না রাখাটাই ভালো। তবে এই প্রসঙ্গে বলে রাখি, এই বিষয়গুলো ওনারা চেষ্টা করবেন স্থানীয় ধর্মীয় শিক্ষক যারা আছেন, ইমাম সাহেব যারা আছেন, তাদের সঙ্গে কথা বলে যেন সিদ্ধান্তটা নিয়ে নেয়। সেটাই দুই দিকে বিজ্ঞান এবং ধর্মীয় একটা সমন্বয় করে। তো স্যার আপনি যেহেতু ওই রমজান কথা যেহেতু আসলো, তো স্যার অটোফেজিয়ার কথা বলতে হয়, যেটা স্যার জাপানিজ একজন ভদ্রলোক 2016 সালের 3রা অক্টোবর, ওশিনোরি ওশুমি, যিনি আসলে নোবেল প্রাইজ পেয়েছেন মেডিসিন এবং ফিজিওলজিতে। তো স্যার এই ক্ষেত্রে স্যার আসলে আমাদের যেহেতু মুসলিম কান্ট্রি, অনেক রোগী স্যার আপনার দেখা যাবে যে আপনি বলছেন স্যার রোজা রাখা যাবে না, তারপরও স্যার রোজা দেখা যায় তারা রাখতেছে, আপনাকে হয়তো বলে নাই। বা এই ক্ষেত্রে স্যার আসলে কি ধরনের থ্রেট হইতে পারে যে রোজা রাখলে কি তাদের কতটুকু ভয়াবহতা হইতে পারে সেটা? হ্যাঁ, খুব ভয়াবহতা আসলে এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের নাই, কারণ সব কিছুই আসলে ট্রায়াল বা স্টাডির ভিত্তিতে বলতে হয়।
সায়েন্সের ভিত্তিতে। আমার এই ধরনের খুব যে এক্সপিরিয়েন্স আছে তা না, তবে যেমন হয়তো কিডনির রোগীগুলো বেশি পানি শূন্যতা হলে কিডনি আরও ডেটোরেট করতে পারে, পানি শূন্যতা হতে পারে, এগুলো তার একটা ইমার্জেন্সি সিচুয়েশন হতে পারে, বা নিউট্রিশন কমে গেলে তার একটা তাৎক্ষণিক সমস্যা হতে পারে, ইত্যাদি সমস্যাগুলো হতে পারে। তো স্যার তাহলে অবশ্যই আপনার রোগীরা আসলে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়েই আসলে তারপরে উচিত রোজা রাখবে কি রাখবে না সেই ডিসিশনটা রোগীর ইচ্ছা, বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ এবং ধর্মীয় শিক্ষকের পরামর্শ। অবশ্যই, কারণ আমাদের ধর্মে কিন্তু, ইসলাম ধর্মে, কারা রোজা রাখতে পারবেন, কারা পারবেন না, না রাখলে তার জন্য অল্টারনেটিভ কি, এই কথাগুলো অত্যন্ত সুন্দরভাবে লেখা আছে। কাজে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠানের শেষে চলে আসি, তো স্যার আপনার দর্শকদের উদ্দেশ্যে যদি স্যার একটু শেষ কিছু কথা বলেন। দর্শক শ্রোতারা, আপনারা সুস্থ থাকুন। ক্যান্সার একটি মারাত্মক ব্যাধি, কিন্তু একটা কথা আছে যে মানুষ তার অধিকাংশ রোগের জন্য নিজেই দায়ী। এটা হয়তো ব্যক্তি নিজে, অথবা যারা সামষ্টিকভাবে আমরা যে খারাপ কাজগুলো করে থাকি, সোসাইটিতে যে অন্যায় করে থাকি, সেগুলো কিন্তু একসময় আমাদের উপর বুমেরাং হয়ে আসে। তা আসুন আমরা ক্যান্সার প্রিভেনশনের জন্য আগে চেষ্টা করি। আমরা ধূমপান বন্ধ করি, অ্যালকোহল বন্ধ করি, আমরা পরিবেশের পলিউশন বন্ধ করি, খাদ্য ভেজাল যাতে না আসে সেটা আমরা চেষ্টা করি। আর রমজান মাস আসছে, আমরা রমজান মাসের যে মহৎ যে একটি দৃষ্টিভঙ্গি, মানবতার সেবা, সেই কাজগুলো আমরা পাশাপাশি রাখি। ধন্যবাদ আপনাদেরকে, সুস্থ থাকুন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম ক্যান্সার নিয়ে। বাংলাদেশের একজন প্রখ্যাত ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কুদরতি ইলাহি স্যার। আশা করি আপনাদের এই পরামর্শগুলো, স্যার যে পরামর্শ দিলেন, যে তার অভিজ্ঞতার আলোকে যা যা শেয়ার করলেন, আপনাদের অবশ্যই উপকারে আসবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।